আমি ওদের কাছে থাকবো, আমি কনে পক্ষ। বলেই ছুট লাগিয়ে গিয়ে ধরলো বড় ননদকে শান্ত করতে। ইহান তার বোনের বুঝ দেখে খুশি হয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট করলো। গাড়িতে বসিয়ে প্রণমীর মাথা থেকে দোপাট্টা খুলে ফেললো ইনশিরা। ইরফান বসেছে প্রণমীর ডান পাশে চুপচাপ। যে নরম কোমল হাতটা ধরেছিল সেটা তখনও ছাড়েনি। প্রণমীও ছাড়িয়ে নেয়নি। চুপচাপ ক্লান্ত হয়ে ইসির কাঁধে মাথা রাখলো। গাড়ি মির্জাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সামনের দুটো গাড়িতে মৃদু মিউজিক বাজছে। বউ বরের গাড়িতে কোনো শব্দ নেই, সকলেই চুপচাপ। আসলে তারা বুঝতে পারছে না প্রেরণা প্রীতমের এত আদরে ছোট বোনটাকে কিভাবে সান্ত্বনা দিবে। মাগরিবের আজান হলো। ঋতু ওয়াক্তের নামাজ এবং সেই সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে উঠে লম্বা মোনাজাত শেষ করে জায়নামাজ গোছাচ্ছিল। আলো এলো হাঁপাতে হাঁপাতে। ঋতু গাড়ি এসেছে সদর রোডের কাছেই, তবে আসতে দেরি হবে না, চল নিচে। ঋতু এক মনে বিড়বিড় করছে, আল্লাহ, ছেলেটাকে একটু সংসারী করো, ছেলেটাকে একটু ধীরে স্থির করো, ধৈর্য দিও, বুঝ দিও, আর বউকে পেয়ে যেন আমাকে ভুলে না যায় সেটাও দেখো। আমি তো খারাপ শাশুড়ি হব না বলো, আমি যেন কষ্ট না পাই। চোখ বন্ধ করে জপ করছে ঋতু। আলো আর পরি শব্দ করে হেসে উঠল এবং হাসতেই থাকলো পেট চেপে। ঋতু চোখ মেলে তাকাতেই আলো বলে, সব একেবারেই চাইবি? তাহলে ওটা বাদ রাখবি কেন? নাতি না নাতনি লাগবে সেটা হচ্ছে আল্লাহর কাছে। ঋতু উঠল, গম্ভীর হয়ে বলল, ওরা এসেছে? চল। ওই মেয়ে এসেছে, প্রেরণা? বিরক্ত হলো পরি। এই মেয়ে কেন করো ভাবি? এখনো এত রাগ? ইদানিং খুব খিটখিটে হচ্ছ, শাশুড়ি টাইপ। প্রণমীর সাথে উল্টো পাল্টা করো না, খবরদার। সদর দরজা খোলা, অথচ একজন মহিলাও নেই দরজায়। বিরক্ত হয়ে সামিন ওদের সদর দরজায় দাঁড় করিয়ে রেখে আলোকে ডাকতে ডাকতে দোতলায় উঠল। ইলহাম, ইহান, ইসমাম আর শান্ত দোতলায় চলে গেল। এখন এসব বাচ্চাদের রীতি অনুষ্ঠানে তাদের থাকার প্রয়োজন নেই। প্রণমী শান্ত, একেবারে একটা শান্ত নদীর মতো শান্ত। আপু শিখিয়ে দিয়েছে তাকে শান্ত থাকতে। এবারই লোকগুলোর আপ্যায়ন খুব আন্তরিকতার সাথে গ্রহণ করতে, কেঁদে কেটে কাউকে বিব্রত করতে চায় না সে। ইরফান আর চোখে অনিমেষে বধূর ফর্সা স্নিগ্ধ মুখটাই দেখছিল। হাত তখনও ছাড়েনি সে। সদর দরজার কাছে প্রতিবেশী থেকে লোকজন এসে দাঁড়িয়েছে, বাচ্চা বয়সী ছেলেমেয়েরা সব। এবাড়ির বউ দেখবে বলে, ইরফান ভাইয়ার বউ দেখবে বলে তারা খুবই উৎসাহিত। মুরব্বী মহিলা বা পুরুষ কেউ নেই। সেই সুযোগে ইসি একটু মজা করে মুরব্বী ভাব ধরে প্রণমীর মাথায় শাড়ির আঁচল তুলে দিয়ে ইরফানকে বলল, এবার ওকে কোলে নিয়ে ঘরে ঢুকতে হবে। সিরিয়াসলি? তোর বাপ চাচারাও এমন করতো। হাসির রোল পড়ল সবার মাঝে। প্রণমী গুটিয়ে গেল। লোকটা তো এমনি বেপরোয়া, তার উপর এরা লাই দিচ্ছে। নিক্সন পেছন থেকে চেঁচালো, ভাই নাটক কম কর। এই কথা তুই ইশিকে শিখিয়ে দিয়েছিস, আমরা জানি। এখন কোলে নে, আমরা গৃহপ্রবেশের ছবি তুলব তাড়াতাড়ি। আবারও হেসে উঠল সবাই, অথচ ধীরে ধীরে গুটিয়ে যাচ্ছে প্রণমী। ইরফান এক পলক ওকে দেখলো, পরপর কোলে তুলে নিতে সবাই হাততালি শুরু করে দিল। নিক্সন তুলল কিছু চমৎকার ছবি স্বামী স্ত্রীর। ইরফান ভয়ে পাংশুটে হয়ে যাওয়া প্রণমীর মুখের দিকে দৃষ্টি স্থির রেখে সিঁড়ির দিকে পা বাড়াতে কপাল চাপড়ে ইসি চেঁচিয়ে উঠল, আরে কোথায় যাচ্ছিস আহম্মক? রুমে। দ্বিধান্বিত স্বর ইরফানের। ইসি আবারও কপাল চাপড়ে বলে, রুমে নয়, গেস্ট রুমে। লোক আসছে বউ দেখতে, আহম্মক কোথাকার। ইরফান কপাল কুঁচকে ফেলল। গালি দিচ্ছিস কেন? আমি জানি তো কিছু। আশ্চর্য। তাই বলে সোজা রুমের দিকে হাঁটা ধরবি? তোর কমন সেন্স নেই? আমার সেন্স হারাতে ইচ্ছে করছে। মুইন থামলো। দুই ভাই বোনের ঝগড়া। মেজাজ দেখিয়ে বলল, তোমার ঝগড়া করো, এদিকে নতুন মেয়েটার যে অস্বস্তি হচ্ছে বোঝো। আশ্চর্য ধরনের আক্কেল তোমাদের। ইরফান লজ্জিত হয়ে গেস্ট রুমে চলে গেল। বিছানায় আলতো করে বসিয়ে দিয়ে ঝুঁকে প্রণমীকে প্রশ্ন ছুড়ল, ইউ ওকে? গত 2 দিন পরে এই প্রথম ইরফান তার সাথে কথা বলল। গায়ে হলুদে ভিডিও কলে দেখেছে শুধু প্রণমীকে। নিজের অস্বস্তি সরিয়ে ফেলে প্রণমী মৃদু মাথা ঝাঁকায় শুধু। সরে দাঁড়া ইরফান, গায়ে শেরওয়ানিটা বড্ড বিরক্ত করছে, এটাকে বদলাতে হবে। তাই গেস্ট রুমের দরজায় পা রাখতেই দেখলো আলো ঋতু পড়িয়ে এসেছে। ছেলের মাথায় আদর করে হাত বুলায় তিনজা। ইরফান তৎক্ষণাৎ গম্ভীর হয়ে নিচু গলায় বলল, প্রতিবেশী থেকে যারা আসছে উল্টাপাল্টা মন্তব্য করলে আমার মার খেয়ে বেরোবে, বলে দিলাম। আলো আশ্বস্ত করলো ওকে। মাথা ঠান্ডা কর, কেউ উল্টাপাল্টা মন্তব্য করবে না। চাঁদ এনেছিস তুই, মানুষ উল্টো তোকে পচাবে, বলবে বামুনের ঘরে চাঁদ। ইরফান লজ্জিত হয়ে হেসে দোতলায় চলে গেল। রীতি গিয়ে ছেলের বউকে জড়িয়ে ধরে আদর করলো, আপ্যায়ন করলো, নিজের হাতে শরবত খাইয়ে দিল। গাল আগলে ধরে বলল, আমি কে হই তোমার বলো? শাশুড়ি। অস্ফুটে জবাব প্রণমীর। ঋতু হাসে বলে, না, মা। মা ডাকবে কেমন?
প্রণবী ভদ্রমেয়ের মতো দুপাশে মাথা নাড়ে। ওদিকে প্রেরণার প্রীতম দেখছে বোনকে ভিডিও কলে, ইসির হাতে ফোনটা। রাতের খাওয়া শেষে ইনশিরা যখন প্রণবীর শাড়িটা খুলে একটা সালোয়ার স্যুট পরিয়ে দিতে চাইল, পরি বাধা দিয়ে বলল, আজ একটা শাড়ি পরো, এত সুন্দর লাগছে ওকে। ইরফান একটু নিরিবিলি দেখবে, একটু সাজিয়ে দিস। অবশ্য এই মেয়ে সেজে কি করবে, সাজলে বাড়াবাড়ি লাগবে। থাক, সাজার প্রয়োজন নেই। সেহা বেছে বেছে একটা লাল মসলিন শাড়ি এনে ইনশিরার হাতে দিল। গায়ে ভারী শাড়িটা পাল্টে ওটাই পরিয়ে দিয়ে ওরা দোতলার লিভিং রুমে বসলো। যতই সময় যাচ্ছিল প্রণমী স্বাভাবিক থাকতে চেয়েও আরো অস্বাভাবিক হয়ে উঠল। মুখ ক্রমশ অন্ধকার হচ্ছে। সেহা ঝুঁকলো ওর দিকে, কানের কাছে মুখ নিয়ে বলল, ভয় হচ্ছে। প্রণমী চুপ। সেহা মলিন হেসে বলল, আমাদের রাগী মির্জা খুব ভালো স্বামী হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও, লিখে নাও, অযথা ভয় পেও না। প্রণমী অযথা ভয় পাচ্ছে না। লোকটার ভণ্ডামি তাকে চমকে দিচ্ছে। কবুল বলার পর থেকে ভয় পাবে না একে? প্রণমীকে স্বস্তি দেওয়ার মতো কিছু করেছে এখনো এই লোক? সেহা ওর সামনে বসে ওর গা থেকে ভারী গয়নাগুলো খুলে নিয়ে ওর চুলে লম্বা বেনি করে দেয়। বারবার চেয়ে চেয়ে প্রণমীকেই দেখে। হঠাৎ খুব সতর্ক হয়ে চোখ সরিয়ে নেয়। রাগী মির্জার সুখে নজর লাগাতে ইচ্ছুক নয় সে। বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে। ইরফান বন্ধুদের সাথে হাতে হাতে যখন সবার শোয়ার ঘরের ব্যবস্থা করছিল, তখন ওর ডাক পড়ল দুধ মধু রিচুয়ালের জন্য। একটা ধবধবে সাদা পাঞ্জাবি গায়ে চাপিয়েছে সে, হাত জোড়াজুড়িতে পরিশ্রম করে ঘাম ছুটছে। মুখ হাতে পানি দিয়েই বসলো গিয়ে প্রণমীর পাশে। প্রণমী গুটিয়ে গেল। ভিডিও কলে থাকা প্রেরণা, প্রীতম আর ইনুকে উদ্দেশ্য করে এবার মুইন বলে উঠল, দেখা হয়েছে, এবার ভাই রাখি, বাকিটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনাদের দেখার দরকার নেই। দোতলার লিভিং রুমে জমায়েত হয়েছে সবাই। রাত 11টা পেরিয়েছে। বড়রা যে যার ঘরে দৌড় এটেছে। ক্লান্ত প্রণমীকে জোর করে বসিয়ে রেখে ছোট সদস্যরা। সেহা এলো একটা চাদর নিয়ে। ইরফান আর প্রণমীর উপর চাদরটা রাখতেই প্রণমী বলল, এটা কেন দিচ্ছেন? তুমি জানো না, এটা একটা মজা রীতি, মজা করে করা হয় বিয়েতে। তোমরা একে অপরের মুখ না দেখে দুধ মিষ্টি খাবে চাদরে মুখ ঢেকে। প্রণমী ধীরে জবাব দিল, জানি, আমি বলতে চাচ্ছি, এটা দিয়ে কি আমাকে ঢাকবেন না? আমি তো দেখতেই পাই না, ওনাকে ঢাকুন। কথাটা বলেছে প্রণমী স্বাভাবিক গলায়। ওর কণ্ঠে একটা প্রহসনের সুর ছিল। ইরফান ঘাড় ঘুরিয়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল ওর দিকে কিছু পল। তারপর নিজের মাথা থেকে চাদরটা সরিয়ে দিয়ে গম্ভীর হয়ে সেহাকে বলল, এসব দিয়ে থাকতে হবে না, এমনিই খাও আমাদের। সেহা দুধ মিষ্টি মধু খাইয়ে যখন দিচ্ছিল, ইনশিরা পরিস্থিতি স্বাভাবিক করতে হঠাৎ বলে উঠল, এই ইরু, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে একটা কথা ভেবে। কি? প্রণবী এত ফর্সা, তুই তো একটা কালো মানিক। আমার নান্না মুন্না ভাইপো ভাইচির এক্সাক্ট গায়ের রংটা কেমন হবে? নিমিষেই হো হো করে হেসে উঠল সবাই। প্রণমী গেল সিটিয়ে লজ্জায়। মুখটা হলো আরো থমথমে। ইরফান বুঝলো। পরপর ইশিকে জবাব দিল, এক কাজ কর, ওকে যেতে দে। এরপর আমি তোকে ক্যালকুলেশন করে বের করে বলছি। ওকে এখন যেতে দে। প্রণমীকে ওরা যেতে দিতে চায়নি এত সহজে। ইরফান চোখ রাঙালেও কাজ হয়নি। 12টা অবধি গানের আসর বসিয়েছে সবাই। ইহান এসে সবকটাকে ধমকেছে বলে ছাড়া পেয়েছে প্রণমী। ওকে নিয়ে ইনশিরা বসিয়ে দিয়েছে বিছানায়, ফুলে ফুলে সজ্জিত যেই বিছানা। তবে ওরা কেউ দমে যায়নি। ইরফান ঘরে ঢোকার আগেই বাধা পেল। ইনশিরা বলল, 50,000 দে। একটুও বিলম্ব করেনি ইরফান। বড় বাবার কাছ থেকে সে আগেই লাখখানেক টাকা চেয়ে এনেছে। সে তৈরি এদের মোকাবেলা করতে। দরদাম করে সময় নষ্ট করার মতো ধৈর্য তার নেই। বিয়ের গেট ধরেছিল দুপুরে, তখনও 50 পেয়েছে। সাথে সাথে ইরফান দিয়ে দিয়েছে। এবারও তাই। ওর বন্ধুরা সিটি বাজিয়ে বলে উঠল, ভাই তুই তো ভেরি ডেঞ্জারাস। প্রণমী শুনছিল সবটা। ক্রমশ ওর মুখটা হচ্ছে মলিন। বাড়িতে ঢোকার পর থেকে ক্রমবর্ধমান উৎকণ্ঠা তাকে পিষে দিচ্ছে। লোকটার এত তাড়া কেন? সবকিছু এত তাড়াহুড়ো করে করছে কেন? গলার কাছে কেমন চিনচিনে অনুভূতি হচ্ছে তার। অথচ লোকটার সম্পর্কে ধারণা তার কত বদলেছিল। গত 2 দিন ধরে লোকটা তাকে হতাশ করছে কেন? প্রণমীর মনের ভুল? এমন হলে প্রণমী খুব দুঃখ পাবে। হয়তো সেই দুঃখ কাউকে বলতে পারবে না প্রণমী। এক অদ্ভুত আবেগে জর্জরিত হয়ে লোকটাকে স্বীকার করেছে সে। আল্লাহ যেন তাকে হতাশ না করে। লোকটা যদি আত্মকেন্দ্রিক হয়, তবে আজ এই রাতে প্রণমী পাথর হবে। আবেগ পুষবে না, প্রেম আনবে না, শুধু সংসারই করবে সে। যে সংসার সে আবেগের বশে চেয়ে ফেলেছে। গুটিয়ে গিয়ে শাড়ি খামচে ধরে বসে আছে প্রণমী। দরজা লাগানোর শব্দ পেল হঠাৎ। দরজা লাগিয়ে ইরফান দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। অনিমেষ চেয়ে রইল বধূর দিকে। লাল শাড়ি, লম্বা চুলে বেনি, মাঝখানে সিতিকাটা, ঘোমটা নেই মাথায়। এই অপার্থিব সৌন্দর্যের দেবী অবশেষে তার ঘরে। কি আশ্চর্য, কি আশ্চর্য! সারাদিনের ঝক্কিতে ইরফান এমন করে আশ্চর্য হতে পারেনি। ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে দেখল প্রণমীর হাত।
নার্ভাসনেসে খামচে ধরেছে চাদর। ইরফান ওসব দেখে অস্পষ্ট হেসে এগিয়ে গেল। টি শার্ট আর ট্রাউজার বের করে পাঞ্জাবি পাল্টে গিয়ে বসলো প্রণমীর সামনে। প্রণমী ভেতরে ভেতরে হাঁসফাঁস করছে। ইরফান বলল, মোহরণের টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছে, যদিও এটা আমার ইনকাম করা নয়। অল্প কিছুদিন হয় চাকরি করছে, ওভাবে জমাতে পারেনি। প্রণমী কিছুই বলছে না। ইরফান সাইড টেবিল থেকে একটা চকলেট বক্স তুলে নিয়ে প্রণমীর হাতে তুলে দিয়ে বলল, এসে বলছিল প্রথম রাতে কিছু দিতে হয়। আপাতত পকেট সত্যিই ফাঁকা, স্যালারি পাবো 20 দিন পরে। আমি অন্তত এই জিনিসের টাকা ধার করতে চাইনি বাবার থেকে। ওয়ালেটে যা ছিল তা দিয়ে এগুলো কিনলাম। উৎকণ্ঠা চেপে রেখে প্রণমী আন্তরিক হাতে বক্সটা নিল। যখন ইরফান টেবিল থেকে একটা ওষুধ আর পানি এনে ওর হাতে দিয়েই বলল, ওষুধটা খাও। নিমিষেই কেঁপে উঠল প্রণমী। হাত থেকে ফেললো চকলেটের বক্স। চোখের পাতা কাঁপতে লাগলো। লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, কিসের ওষুধ? ইরফান সরল মনের মানুষ। এখন বধূর উৎকণ্ঠার কারণ ধরতে না পেরে অবাক হয়ে বলল, তখন ওদের বলছিলে মাথা ব্যথা করছে, হাতে দুটো ওষুধ দিতে ভুলে গিয়েছে। নাও খাও। কাঁপছে কেন? কি হয়েছে? শরীর খারাপ? স্থির হলো প্রণমী। সেকেন্ডে নিজেকে সামলে নিয়ে ওষুধটা খেয়ে নিল। হাত তখনও কাঁপছে ওর। ওকে পানি খাইয়ে ইরফান গ্লাসটা রেখে দেখতে থাকলো প্রণমীকে। প্রণমী বুঝতে পারছে। সে ধীরে ধীরে নিজে থেকেই বলল, বিছানার কোন পাশে শোবো? কেন? ঘুমাবো। ঘুমাবে না? দৃঢ়ভাবে বলল ইরফান। চমকায় প্রণমী বলে, মানে? মানে ঘুমাবে কেন? আমাদের পাশে ওরা আজ। প্রণমী আইঢাই করছে। কান্না চেপে বসলেও কিছু বলল না। আর এই লোক যদি তাড়াহুড়ো দেখিয়ে তার আবেগ পিষে দেয়, দিক। এই লোকের তো কোনো অপরাধ হবে না, পৃথিবীর কোনো আইনই হবে না প্রণমীকে তাকে দোষারোপ করার। যেখানে সুযোগ সেই দিয়েছে। এসব কথা বলে মনকে শান্ত করলো। প্রণমীর কান্না পেল যখন ইরফান ওর কাঁধ চেপে ধরলো। দু হাতে কেঁদেই ফেলতো প্রণমী, তবে কাঁদলো না যখন দেখলো তাকে বিছানায় ঠেলে শোয়ানো হয়নি, বরং আলতো হাতে কাঁধে হাত রেখে বিছানা থেকে নামানো হচ্ছে। নরম স্বর ইরফানের বলল, নামো। অবাক প্রণমী বলল, কোথায়? ওর কানের কাছে মুখ নিয়ে ইরফান বলল, বাসর করতে। বিস্ময়ে হতবাক প্রণমী। টের পেল ইরফান ওর কাঁধ থেকে হাত নামিয়ে পেছন থেকে আলতো করে ওর হাত দুটো ধরে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাচ্ছে কোথাও। ঘরের দরজার কাছে এসে থামলো ইরফান। দরজা খুলে উকি দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ঘুমিয়েছে কিনা। দেখতে পেল সব রুমের দরজা বন্ধ। হাঁপ ছাড়ল ইরফান। প্রণমীর কাছে গিয়ে আবারও ওর পেছনে দাঁড়িয়ে পেছন থেকে দুটো হাত আলতো করে ধরলো। বলতে লাগলো, আমার ঘরটা সবচেয়ে পূর্ব পাশের ঘর, দরজা দক্ষিণমুখী। বলো কি মুখী? দক্ষিণমুখী। অবাক হয়ে অস্ফুটে বলল প্রণমী। ইরফান ওকে নিয়ে ঘর থেকে বেরুলো। গুড, চল এবার ডানে ঘুরেই বেশ কদম এগোই। এটা ইনুর ঘরে দরজা। কার ঘর? ইনুর। গুড। আচ্ছা, তবে এবার বলি, পূর্ব পাশে মোট 4টা ঘর। আমার ঘরের পর ইনুর ঘর, তারপর বড় বাবার, তারপর মাম্মা পাপার। তাহলে প্রতিটা রুমের দরজা থেকে আরেক রুমের দরজায় যেতে 20 কদম লাগে। তাহলে তোমার শ্বশুর শাশুড়ির ঘরে যেতে কয় কদম লাগবে? 60 কদম। প্রণমীর সাথে সাথে জবাব দিল। ইরফান হাসলো। গুড, তোমার ব্রেইন খুব শার্প শুনেছে। আচ্ছা, এবার চলো মামা পাপার ঘর অবধি দিয়ে বাঁ পাশে ঘুরে। ওরা 60 কদম পরে ডান পাশে ঘুরলো। ইরফান বলল, এখান থেকে সোজে সোজে নিচতলা সিঁড়ি 20 কদম যেতে হবে। বাম পাশে আরও 4টে ঘর। এই সিঁড়ির বড় দাদানের, দীপ্ত আর ছোট বাবার। ক্লিয়ার? প্রণমী দুপাশে মাথা নাড়ায়। ইরফান বলে, তবে এবার বলো, তুমি জরুরি প্রয়োজনে নিচে যেতে হলে সিঁড়ির কাছে কিভাবে যাবে? আপনার ঘর থেকে বেরিয়ে ডান পাশে ঘুরবো। 60 কদমে আপনার মা বাবার ঘরের সামনে গিয়ে বাম পাশে 20 কদমে সিঁড়ি। থেমে থেমে জবাব দিল প্রণমী। এক্সেলেন্ট, ইউ গ্রেট। পেছনে ঘুরলে ছাদের আর সুইমিং পুলের রাস্তা, বুঝলে? তবে ওই পথ কাছে নেব। চলো নিচে ঘুরে আনছে। প্রণমী টের পেল তার সমস্ত শরীর এক অদ্ভুত উত্তেজনায় কাঁপছে, তবে সেখানে ভয় নেই। এই লোকটার প্রতি আর একটুও খারাপ লাগা নেই তার। ইরফান ওকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, এটা দোতলার লিভিং রুম, 20 বাই 20 ফিট। বাড়িটা বেশ বড়, তোমার পথ মুখস্থ করতে সময় লাগবে। ইনুর ঘরের সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে ততক্ষণে সেহা। সে ছিল দোতলার পূর্বের বারান্দায়। এসে দীর্ঘ সময় ধরে ইরফান আর প্রণমীকে দেখে মলিন হেসে চুপচাপ গিয়ে ইনুর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইরফান প্রণমীকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। বলছে, এই সিঁড়িতে মোট 22টা ধাপ। 11টা ধাপের পরে একটা থান আছে। সিঁড়িটা বাঁকানো। থানে পৌঁছে বাঁয়ে ঘুরতে হবে। কোথায় ঘুরতে হবে? বাঁয়ে। গুড।
ওরা সিঁড়ি বেয়ে নামলো। প্রণমী শাড়ির আঁচল এক হাতে সামলে আছে, ওর আরেক হাত ইরফানের হাতে। ইরফান ওকে হিসেব করিয়ে বুঝিয়ে দিচ্ছে কোথায় বসার ঘরে সোফা সেট, কোথায় গেস্ট রুম, কোথায় কিচেন, কোথায় নিস্তালার বারান্দা, কোথায় ডাইনিং রুম। আর প্রণমীকে সাথে সাথে সেসব মুখস্থ করে বলতে হচ্ছে ইরফানকে। ইরফান বলতে থাকে, আমি ছাড়াও এই বাড়িটা সম্পর্কে তোমার অনেক কিছু জানতে হবে। আমাকে নয় ধীরে ধীরে জানলে, এই বাড়িটাকে আজ রাতেই জেনে নাও। প্রণমী চুপ হয়েছিল, একেবারে কিছু সময় পর বলে ওঠে, আপনি মানুষকে খুব চমকে দিতে পছন্দ করেন, তাই না? হাসে ইরফান, ধীরে ধীরে বলে, না, আমি আমার যা মনে এসে করি, অবুঝ মানুষগুলো চমকায়, এটা তো আমার দোষ না। প্রণমী মাথা নিচু করে নেয়। আবারও ইরফান এসে আবারও হাতটা শক্ত করে ধরল। কোথায় যাচ্ছেন? এটা তো করিডর, করিডর হয়ে 10 কদম পরে সদর দরজা। এসো দেখাই। সদর দরজা কেন? সিঁড়ি থেকে নেমে ডানে ঘুরে বসার ঘর, 22 বাই 22 ফিট, 15 কদম সোজা হেঁটে করিডর, তারপর 10 কদমে সদর দরজা। আমার সাথে যখন ঝগড়াঝাটি করবে, তোমার আপুর ভাষ্য মতো তোমার নাকি চাপা রাগ, তো ওই রকম রাগ দেখে আপুর কাছে যদি চলে যেতে চাও, তাই সদর দরজা চিনিয়ে দিচ্ছে। মজা পেয়ে শব্দ না করে প্রণমী হাসে ফিরতেই প্রশ্ন করে, তো তাহলে সদর দরজার বাইরেরটাই চিনিয়ে দেবেন না? যাবো তবে কিভাবে? বাইরেটা চিনতে হবে না। নীরের ঠান্ডা স্বরে বলে ইরফান। কেন? ওকে এনে সদর দরজার সামনে দাঁড় করিয়েও ঘুরিয়ে নিল ইরফান। ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকলো। আদুরে হাতে ওর একটা গালে হাত রেখে বড্ড আবেগী হয়ে একটা চুমু খেলো প্রণমীর গালের লাল তিলে। তারপর ওর হাতটা ধরে আলতো টান দিয়ে নম্র স্বরে আকুলতা ঢেলে বলল, কারণ আমি তোমাকে সদর দরজার বাইরে পা রাখতেই দেব না। এইভাবে এখান থেকে রাগ ভাঙিয়ে ক্ষমা চেয়ে টেনে ঘুরিয়ে ফিরে নিয়ে যাব ঘরে। মৃদু চমকালো প্রণমী ওই কথাটায়। আবেগের বশে লোকটাকে স্বীকার করা অষ্টাদশীর কোমল হৃদয়। হঠাৎ বুঝে গেল সে এবার শব্দ করে তার স্বামীর প্রেমে পড়ে গেল। তাই চমকালো প্রণমী। চোখের পাতা কাঁপতে লাগলো ওই হাতটা, যে হাতটা কেউ শক্ত করে ধরে রেখেছে। ইরফান ঝুঁকলো কিছুটা। লজ্জায় রক্তাভ মুখটা দেখে লজ্জার কারণ খুঁজে পাচ্ছে না সে। ভরাট গলায় শুধালো, কি? কিছু না। অস্ফুটে বলে প্রণমী। মাথা নাড়ায় দুপাশে। সে হাঁসফাঁস করছে তার বোকা সরল অনুভূতি নিয়ে। এই বাদর টাইপ লোকটাকে জানতে দেবে না সে। কে জানে, হয়তো আবার বাদরামি শুরু করবে শুনলে। চুমে চুমে লয় করে ফেলবে প্রণমীর গাল। গলা খাকারি দিয়ে প্রণমী নতকণ্ঠে বলে, আর কি কি চিনিয়ে দেবেন? চলুন। হাঁটতে কষ্ট হচ্ছে? ইরফান আবারও প্রণমীর হাতটা ধরলো। ধীরে ধীরে এগিয়ে গেল সিঁড়ির দিকে। এখন আমি আমাদের রুমটাকে চিনিয়ে দেব, যেখানে তোমার জীবন অধিকাংশ সময় কাটবে। ভালো লাগায় ঘিরে তো ছিলই। কথাটা শুনে প্রণমী আরো খানিকটা আরক্ত হয় তার ভবিষ্যৎ দিনগুলোর কথা ভেবে। সত্যি বলতে এত কিছু কল্পনা করার ফুরসত সে পায়নি। তার আবেগ তো তাকে শুধু বলেছে, লোকটা থাকুক লোকটা থাকুক, লোকটা থেকে যাক। এই লোকটার সাথে বদ্ধ ঘরে তার জীবন কাটবে ভেবেছে। তবে কিভাবে কাটবে সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসিয়ে তুলে প্রণমীর ছোটখাটো শরীরটা তিত্তির করে কাঁপছে। চোখের পাতা কাঁপে প্রণমীর বিস্ময়ে। সে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, আসলেই কেঁদে বুক ভাসিয়েছে এমন কিছুর জন্যে। ঘরে ঢুকে ওয়াশরুম, বারান্দা, জানালা, সেলফ সবকিছুই হাতে ধরে চিনিয়ে দিচ্ছে ইরফান। খুব নিকটে প্রণমী। সে লোকটার গা থেকে একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে। এটা ওই পারফিউম নয় যেটা প্রণমী জানতো, এটা অন্য একটা। এই ঘ্রাণেও প্রণমী তিত্তির করে কাঁপছে। ব্যালকনির প্ল্যান্টসগুলোকে ছুঁয়ে দিয়ে ইরফান ওকে ঘোরালো। প্রণমী বলল, কোথায় যাচ্ছে? ঘুম। বাসর শেষ? বলেই প্রণমী চমকে উঠল। এসব কি বলছে সে? ইরফান ওর মুখটাকে ভালো করে লক্ষ্য করে প্রসঙ্গ এড়িয়ে গেল যেন বধূ লজ্জা না পায়। বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।